এই আওয়ামী লীগের যে রাজনীতিটা আমরা দেখলাম সেটা এখন যেভাবে দাঁড়িয়েছে, যে আমরা দেখলাম যে গত প্রায় 54 বছরের ইতিহাসে এটা অনেকটা মানে ভারতপন্থী হিসেবে ধরেন যে একটা বড় একটা পরিচয় হিসেবে হাজির হয়েছে। এখন যে এই বাইরে মানে এই ভারতপন্থার বাইরে এসে কেউ যদি আওয়ামী লীগের রাজনীতিটা করবে, এরকম কি কোনো সম্ভাবনা আছে? ভারতপন্থা বলতে আপনি যেটা বলেন যে মানে তাদের ধরেন মানে পলিসি, হাসিনা আসলে যেভাবে বাংলাদেশকে একটা অঙ্গরাজ্য হিসেবে ইন্ডিয়াকে ব্যবহার করতে দিয়েছে, এই স্বাধীনতার পর থেকে যে এই সিলসিলা চলেছে, এটা মনে হয় জুলাই গণ অভ্যুত্থানে গিয়ে এটা এক ধরনের মানে এই প্রথম হয়তো এটার বিরুদ্ধে মানে বড় পরিসরে খতম হয়েছে আপনি বলতে পারেন। এই আলোচনাটা ওই বেলুনটা ফুটা হয়ে এখন এটা একদম ওপেন হয়ে গেছে। এখন যে কেউ এটার বিরুদ্ধে কথা বলে, সো ওই অধ্যায়ে বাংলাদেশ ফেরত যাবে না, কোনো অবস্থাতেই যাবে না। ধরেন যে আওয়ামী লীগ যদি ধরেন যে কোনো ধরনের ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের প্রক্রিয়া, তাদের পক্ষে এটা সম্ভব হবে না। আচ্ছা, কেন সম্ভব? তাইলে কি তারা বাংলাদেশ এটা আপনার হচ্ছে এখন বাংলাদেশ এবং ইন্ডিয়ার সম্পর্ক, পারস্পরিক সম্পর্ক, সেটা কূটনৈতিক বলেন বা প্রতিবেশী হিসেবে বলেন, এটা এখন সমমর্যাদার হতে হবে। এটা ইন্ডিয়া আর পারবে না। এটা কেন পারবে না? কারণ এই মানুষগুলো পরিবর্তন হয়ে গেছে। তো এখানে একটা জেনারেশন পরিবর্তন হয়েছে। আপনারা যেভাবে পুশিন করছেন, তাদের নেতারা যেভাবে ওপেনলি বক্তব্য দিচ্ছে যে 10,000 ঢুকিয়ে দিয়েছে বাংলাদেশের সীমান্ত, এবং এই সীমান্ত হত্যা, বাংলাদেশের সাথে তো সব দেশের সীমান্ত আছে। এই জেনারেশন এটা দেখছে না, এগুলা কি বলছে না যে সবার সাথে সীমান্ত আছে। আপনি সামান্য নেপালের সাথে একজনকে খুন করে দেখান তো আজকে, হত্যা করে দেখান তো আজকে আপনি কি অবস্থা হয়। তাহলে বাংলাদেশের মানুষ যারা এখন পলিটিক্যালি অ্যাক্টিভ, এটা কেন মেনে নেবে? এটা কখন এই জন্য আমি বলছি যে তরুণদেরকে দিয়ে, তরুণ চিন্তাধারা দিয়ে, এটা শুধু বয়সের জন্য আমি তরুণ বলছি না, যারা ওই ট্রেডিশনাল রাজনীতি থেকে বের হয়ে নতুনটা, সে বিএনপি করুক, জামাত করুক, আর যে দলই করুক, এই তরুণদেরই ওই রাডারটা আছে এই সম্পর্কগুলো, এই রাজনীতিগুলো বোঝার। সো ভবিষ্যতে এটা খুবই ডিফিকাল্ট হবে, বা এটা কেউ করতে চাইলে ভয়াবহভাবে প্রশ্নবিদ্ধ হবে। এবং এখনো হচ্ছে। আপনি দেখেন, আপনি যেভাবে আমরা সীমান্ত হত্যা এবং পুশের নিয়ে আমরা যেভাবে সরব, হ্যাঁ, তারপর আপনার এই যে জুলাই স্মৃতি জাদুঘর থেকে যে একটা ফেলানির একটা স্মারক ছিল, সেটা সরিয়ে ফেলা হয়েছে আমরা শুনছি, সেটা নিয়ে যেভাবে মানুষ সরব, এগুলো এতটা সহজ হবে না এখন। একদম সর্বশেষ প্রশ্ন, আপনি জামাতের সঙ্গে জোটে যাওয়ার কারণে এনসিপি থেকে পদত্যাগ করেছিলেন, কোন আদর্শিক জায়গা থেকে এই সিদ্ধান্ত নিয়েছিলেন? এক, জামাত এবং এনসিপি তুলনা করলে এবং আপনার এখনকার বর্তমান অবস্থান, মানে ভাবাদর্শিক বা আদর্শিক জায়গা থেকে, মানে হাউ ইউ আর ডিফারেন্ট অর ইউর ইডিওলজি ইজ ডিফারেন্ট? এখানে মূল দুটা বিষয়, যে একটা হচ্ছে আদর্শিক জোট। হ্যাঁ, আদর্শিক জোট ওই ডিসেম্বরের এক সপ্তাহের মধ্যে হঠাৎ করে আমার মধ্যে উদয় হয় নাই। এটা আমি যখন একটা রাজনৈতিক দলে যুক্ত হই এবং সেই রাজনৈতিক দলের পক্ষে আমি যখন বিভিন্ন জায়গায় কথা বলি, বক্তব্য দেই, কাজ করি, আমি ওই প্রতিষ্ঠানকে, ওই সংগঠনকে, ওই দলকে আমি ওন করেছি। এটা তো মানে এমন না যে ওভারনাইট আমার হয়ে গেছে। সো ওইটা যে আমার লাস্ট জামাতের সাথে জোট করলো, বাস আমি ইম্পালসিভ হয়ে পদত্যাগ করে ফেললাম, বিষয়টা এরকম না, যদিও বিষয়টা এভাবে পোর্ট্রে করা হয়। এখানে আমি আপনাকে বলছিলাম শুরুর দিকে মনে হয় যে মূলধনের কথা, রিসোর্সের, মোরাল রিসোর্সের কথা। ওই জামাত জোটে এমন শরিক দল ছিল যারা নারীদের সাথে রুম, একটা চেয়ার, মিটিং টেবিল শেয়ার করে না, একটা রুম শেয়ার করে না। ঠিক আছে, আমি যে প্রত্যাশা আকাঙ্ক্ষা নিয়ে, ব্যক্তি তাজনুবা যে প্রত্যাশা আকাঙ্ক্ষা নিয়ে রাজনীতিতে আসছে, আমার যে ইউএসপি, আমার ওইটাই নাই ওখানে। আমি মানুষের কাছে কোন মুখে যাব? একে তো আমি যখন বলি যে আমার বিশ্বাস, আস্থা, এই রিসোর্স যদি আমি ধরে রাখতে পারি, জুলাই গণ অভ্যুত্থান যে অপরিসীম রিসোর্স আমাদের এই তরুণদের হাতে তুলে দিয়েছে, এটা যদি আমরা ধরে রাখতে পারতাম, এটা ভেঙে ভেঙে সারা জীবন রাজনীতি করতে পারতাম, মানে অল্প অল্প খরচ করে। সো আমি চেয়েছি ওইটাকে রক্ষা করতে। আমি জানি না আমি মানে এটা সঠিক করেছি, ভুল করেছি, এটা সময় আমাকে বলে দিবে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমার ওই রিসোর্সটা, ওই মোরাল রিসোর্সটা, মানুষের আস্থা, বিশ্বাসটা ধরে রাখা আমার জন্য সবচেয়ে জরুরি। সেকেন্ড হচ্ছে, জামাত স্বাধীনতা বিরোধী দল হিসেবে আমরা সবাই তাকে চিনি, তাদের ভূমিকা মুক্তিযুদ্ধে এখনও প্রশ্নবিদ্ধ। এটা যদি সলভ হতো, ওই যে আব্দুর রাজ্জাক সাহেব, মরহুম আব্দুর রাজ্জাক সাহেব জামাত থেকে পদত্যাগের পর কিন্তু উনি পরিষ্কার করে বলেছেন, এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জামাত শিবিরের মধ্যে, আগের প্রজন্ম এবং এখনকার প্রজন্মের মধ্যে এই বিষয়টা সবচেয়ে বেশি মনে হয় তাদের ভিতরেই কনফ্লিক্ট আছে, যে তরুণ যারা শিবিরের আছে বা জামাতের আছে, তারা এই ব্যাগেজটা টানতে চায় না। আচ্ছা, তাহলে আমি কেন এরকম একটা গণ অভ্যুত্থানের পরে আমি কেন স্বাধীনতা বিরোধীদের সহযোগিতায় নির্বাচনে অংশও নিব?
যদিও ওই 30 জনের তালিকায় আমি ছিলাম না, কেন আমি মনোনয়ন মানে আমি কেন ওই টিকিটটা অন্তত নেব, এটা হয় না। হ্যাঁ, এই এতগুলো রক্তের পর যে সংসদ আসছে, এটা আমার দ্বারা আমি যে আদর্শ ধারণ করি সেটা এটাকে পারমিশন দেয় না। থার্ড হচ্ছে এনসিপি হওয়ার কথা ছিল একটা নতুন রাজনৈতিক শক্তি, এটা আপনিও জানেন আমিও জানি। এখানে কোনো ধর্ম আসার কথা ছিল না, আমরা সব ধর্মের মানুষের কথা বলার কথা ছিল, আমরা সব গোষ্ঠীর মানুষের কথা বলার কথা ছিল। আমরা একটা সবাই মিলে যে নতুন বাংলাদেশ পেয়েছি, আমরা জানি যে আমরা একদম জাদুর কাঠি দিয়ে পরের দিনই সব কিছু করে দেবো এরকম না, আমরা হোঁচট খাবো, কিন্তু আমাদের একসাথে থাকার কথা ছিল। কিছু বিষয় যে নন নেগোশিয়েবল, এই বিষয়ে আমরা কখনো আপোষ করব না, এটাতে আমাদের একসাথে থাকার কথা ছিল। এটা কি ধরেন যে মানে এই ইস্যুটা আমি একটু বলছি কারণ রিলিজিয়নের ব্যাপারটা, যে এখানে ধরেন যে ওয়েস্ট এবং এখানে যে পলিটিক্সে বা রাজনীতিতে ধর্মটাকে একেবারে অ্যান্টি একটা এজেন্সি বা সত্তা হিসেবে হাজির করা হয়। তো মানে ধর্মের মধ্যে থেকেও মানে বিভিন্ন ধর্মকেও তো এঙ্গেজ করা যায় বা ইনক্লুড করা যায়, অন্তর্ভুক্ত করা যায়। সেটা আপনি নিজস্ব ব্যানারে আপনি পারবেন, আপনার স্বকীয় ব্যানারে এটা পারবেন। এটা যদি এনসিপি এই কলটা দিত, এনসিপি যদি একা দাঁড়িয়ে এই কলটা দিত, এই কলে অনেক সবাই রেসপন্স করতো। কিন্তু আপনি যখন জামাতের সাথে দাঁড়িয়ে, যে দল নারীর স্বাধীনতায় বিশ্বাসই করে না, 50%-এর অধিকারে বিশ্বাসই করে না, তাকে সেকেন্ড ক্লাস সিটিজেন মনে করে। আমি বারবার নারীদের প্রসঙ্গ আসতেছি কারণ এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো তখন ভেরি ভ্যালুয়েবল, ভেরি ইম্পর্টেন্ট। সো এই জিনিসটাতে আমরা মনে হয় হোঁচট খেয়েছি খুব বাজেভাবে। আচ্ছা, নারী নেতৃত্ব নিয়ে মাহফুজ আলম, যেহেতু আপনি মাহফুজ আলমের সঙ্গে কাজ করছেন, তারপরে নাহিদ ইসলামের সঙ্গে কাজ করেছেন, এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিভঙ্গিটা কেমন মনে হয় আপনার? সবাই তো পজিটিভ, কিন্তু এটা যারা এখন ক্ষমতার পাশে আছেন তাদেরটা হয়তো আমরা অ্যাকশনে দেখে ফেলেছি। হ্যাঁ, আমি যেটা একটু আগে বলছিলাম, বিএনপির হয়তো এই নারী নেতৃত্ব তুলে আনার ব্যাপারে হয়তো তারা কাজ করবে। তাদের রাজনীতি যদি এখনকার জেনারেশনের সাথে, এখনকার সময়ের সাথে, এখনকার যে বিশ্ব সেটার সাথে যদি তাল মেলাতে চায়, তাদেরকে নতুনভাবে নারী নেতৃত্ব নিয়ে ভাবতে হবে। পাশাপাশি এনসিপিকে তো এটা সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে, যেহেতু তারাই এটার অন্যতম একটা বড় পায়োনিয়ার হতে পারত বাংলাদেশকে নারী নেতৃত্ব উপহার দেয়া এবং তাদেরকে ফ্যাসিলিটেট করা। যদিও এই প্রশ্নটার মধ্যে আসলে এক ধরনের আমার একটু হালকা আপত্তিও আছে। এই আপত্তির জায়গাটা হচ্ছে যে মানে পুরুষদের থেকে একটা ভ্যালিডেশন চাওয়া অনেকটা। হ্যাঁ, এটা আমি আসলে প্রশ্নটায় মানে আমার কাছে মনে হয় যে এটা ভাইস ভার্সা। হ্যাঁ, নারীরাও তাদের ক্ষমতাটাকে আরও পোক্ত করে, ক্ষমতা বলতে তাদের নেতৃত্বটাকে আরও পোক্ত করবে। হ্যাঁ, এটা আসলে একজন আরেকজনের জন্য অপরিহার্য বলে আমি মনে করি। সো তাদের থেকে যে আমরা আসলে ভ্যালিডেশন বা তারা যে আমাদের চাকরিদাতা, আমি এভাবে এটাকে দেখতে চাই না। আমরা বলতে আমার যারা নারীরা সক্রিয়। আর মাহফুজ আলমের প্রসঙ্গে হচ্ছে উনি যখন রাজনীতিতে আরও সক্রিয় হবেন, মাঠে যাবেন, রাজনৈতিক দলে আমরা যখন আত্মপ্রকাশ করব, যখন অ্যাকশনে যাবে, কথাই তো আমরা সবে বলি, তখন সেটা আরও পরিষ্কার হবে। যেহেতু আমি তার সাথে কাজ করছি, ডেফিনেটলি তার ভাবনা চিন্তা অবশ্যই পজিটিভ। এবং আমি অপটিমিস্টিক যে আমাদের দল হয়তো এই ব্যাপারে পায়োনিয়ার হতে পারে। আচ্ছা, ওই লাইনের আরেকটা প্রশ্ন করি, যেটা আপনি যদিও অপছন্দ করছেন খানিক। বিএনপি, জামাত ও এনসিপির মধ্যে কোন দলটি তুলনামূলকভাবে একটু বেশি নারী বান্ধব? অপছন্দ করছি না, এসব কথা আসলে হওয়া উচিত কেউই না আমার মতে। এটা আমার একদম ব্যক্তিগত উত্তর। হ্যাঁ, এখানে আমি কোনো মানে আমার কাছে মনে হয় না, আমার কাছে মনে হয় এগুলো সবই মুখের কথা, আইওয়াশ। যতক্ষণ আমি কাজে দেখব ততক্ষণ। জামাতের তো এটা তারা অনেকটা ডিক্লেয়ার, এই 50% জনসংখ্যার জন্য তাদের কোনো পরিকল্পনা নেই, এবং তাদের যারা করে তারা এটা মেনে নিয়েছে। এনসিপি কয়েকজনকে হ্যাঁ, এটা টোকেন, এটা হচ্ছে তারা এটা মেনে নিয়েছে যে এইটা এটুকুই আপনার আমার অধিকারের পক্ষে তারা কখনো কথা বলবে না। আমার অধিকারের পক্ষে আমি বলতে আমি একজন মানে একটা উদাহরণ হিসেবে দেখাচ্ছি। হ্যাঁ, আমাকে তাদের গোষ্ঠীর হতে হবে, আমার ওই নারীকে তাদের গোষ্ঠীর হতে হবে, কিন্তু যখন সে জাতীয় পর্যায়ে রাজনীতি করে তখন তার সব নারীর পক্ষে কথা বলতে হবে। আপনি যখন নিকাব পরা, হিজাব পরা কেউ অ্যাবিউজের শিকার হবে, আপনি তখন সরব থাকবেন। আপনি যখন বিএনপির এমপি দ্বারা নারীরা যখন নিকাবের জন্য কথা, আপনি তখন সরব থাকবেন। আপনি রামিসার হত্যাকাণ্ডে আপনি সরব থাকবেন। কিন্তু একজন নারী হেনস্থাকারীকে যখন ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়, তাদের গোষ্ঠীর ইউটিউবাররা যখন আমাদের মতো অনেকের চরিত্র নিয়ে যাচ্ছে তাই করে
সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাসের ক্যাম্পেইন করে, তখন আপনারা চুপ থাকবেন? তাহলে তো সেটা হলো না। বা সমাজের এটা সবার জন্য হতে হবে। আরেকটা হচ্ছে যেটা এনসিপির থেকে আমি অবশ্যই এটা আশা করি যে তারা এটাকে, এই রিসোর্স যেটা তাদের মূল্যবান রিসোর্স ছিল, এটা নিয়ে তারা কাজ করবে, এখান থেকে তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। এবং বিএনপিও অবশ্যই, বিএনপি তো এখন অনেক নারীবান্ধব হিসেবে নিজেদেরকে প্রকাশ করতে চায়, কিন্তু এটা অর্থপূর্ণ হতে হবে। যেসব নারীদেরকে আমরা দেখি তাদের এক ধরনের পারিবারিক লিগেসি আছে। সো আমরা ওখানে তরুণ এবং কোনো ধরনের টোকেন ছাড়া বা কোনো ধরনের গোষ্ঠী থেকে আসছে বা এই লিগেসি ছাড়া আমরা দেখতে চাই যে তারা একজন তরুণ নারী নেতৃত্বদেরকে ফ্যাসিলিটেট করছে। আচ্ছা আচ্ছা, আমরা এখন আরেকটা সেকশনে যাই। আমরা এখন চলমান রাজনৈতিক ইস্যু নিয়ে আলাপটা করব। আপনি খেয়াল করছেন, অফকোর্স খেয়াল করেছেন, সেটা হচ্ছে নির্বাচনের আগে যে বিএনপির রাজনীতিটা অনেকটা প্রো আওয়ামী লীগ, আওয়ামী পন্থী। অনেকেই বলছেন যে মূলত নির্বাচন সামনে ছিল এবং ভোটের কারণে মূলত বিএনপি ওই ভোটগুলো টানার জন্য মানে অনেকটা আওয়ামী পন্থী রাজনীতিটা করেছে। কিন্তু নির্বাচনের পরপরই তারা ধরেন যে তাদের রাজনীতিটা একটু অনেকভাবে চেঞ্জ আসছে। যেমন ধরেন যে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বললেন যে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে নির্মূল হয়েছে বা বাংলাদেশে তারা কখনো রাজনীতি করতে পারবে না। তো এই যে দুইটা ধারা, এই দুইটা ধারার প্রেক্ষিতে আপনি বিএনপির রাজনৈতিক প্রবণতা সামনে কি হতে যাচ্ছে বলে মনে হয়? স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এটা, মানে এই বক্তব্য ধরেন আমরা যদি পজিটিভলিও নেই, কিন্তু এই বলার মধ্যে এটা কখনো সীমাবদ্ধ থাকবে না। আপনি যদি আওয়ামী লীগের রাজনীতি ব্যাক করার সব ক্ষেত্র তৈরি করেন আর মুখে বলেন যে তাদের রাজনীতি উৎখাত হয়ে গেছে, তখন তো এটা হবে না। এটার জন্য আমি সবসময় গত বেশ কিছু সময় আমি এই কথাটা বলি যে বিএনপির রাজনীতিটার যে ধরন ছিল তাদের এই জন্মের পর থেকে, বিএনপি জন্মের পর থেকে, জুলাই গণ অভ্যুত্থানের পরে তাদের এই ধরন বদলাতে হবে। এই ধরন অবশ্যই বদলাতে হবে, তাদের নেতৃত্বে পরিবর্তন আসতে হবে। এটা আমি আসলে কাউকে ছোট করার জন্য না, আমি একটা কম্প্যারিজনের জন্য বলছি। আমার বাবা চাচারা যাদেরকে মন্ত্রী দেখেছেন, আমি এসে বা আমার বাবাদের নাতি নাতনিরা এসেও বিএনপির তাদেরকে মন্ত্রী দেখছে। ইটস নট এ গুড মেসেজ। পুরনো ধারা, পুরনো চিন্তা আপনি নতুন যুগে আপনি খাপ খাওয়াতে পারবেন। এটা আমি কেন বলছি, এই আওয়ামী লীগকে ডিল করার ব্যাপারে আমি বলছি। আপনি যদি তাদের আওয়ামী লীগ একটু মুক্তিযুদ্ধ নিয়ে ভালো ব্যবসা করে, তাদের একটু সাংস্কৃতিক স্টাবলিশমেন্ট আছে, আপনি দেখছেন তারা খুব মানে সরব সোশ্যাল মিডিয়াতে, সো ওটাকে আমরা একটু ইউজ করব। আবার এদিকে মুখে বলবো যে আওয়ামী লীগের রাজনীতি শেষ, এদিকে বিচারের আমরা শুধু জুলাই মাস আসলে আমরা বিচার করে আমরা অনেক কিছু বলবো, বাকি সময় আমরা জুলাই শহীদদের বিচারের ব্যাপারে আমরা কোনো কথা বলবো না। এগুলো হচ্ছে বক্তব্য, সুন্দর বক্তব্য, উনি তো অনেক সুন্দর করে কথা বলে, কিন্তু আপনি যদি ওই ক্ষেত্র তৈরি করেন এবং আপনাদের রাজনৈতিক এই কৌশল যদি আপনি না পরিবর্তন করেন জুলাই গণ অভ্যুত্থানের পরে, বিএনপিকে এটা বুঝতে হবে এটা তারা স্বাভাবিক সরকার গঠন করে নাই। তারা কিন্তু জুলাই গণ অভ্যুত্থানকে এবার কিন্তু সরকার সেরকমভাবে কিন্তু মানে আমরা কিন্তু দেখছি না তারা জুলাইকে ধারণ করছে, উদযাপন করছেন। গতকাল প্রধানমন্ত্রী একটা শহীদদের একটা জুলাই যোদ্ধাদের একটা সংগঠনে গেছেন। ইটস নট এনাফ। আমি কেন বলছি এটা, কিন্তু আপনি অনুধাবন করতে পারবেন যে তারা জুলাইকে কতটুকু ক্লেম করছে। এবং আরেকটা গোষ্ঠী যে তারা অনেকের তাদের একটা ভয় থাকে যে আমি যদি জুলাইকে বেশি পাত্তা দিয়ে দিই তাহলে হয়তো মানুষ মনে করবে যে আমি মুক্তিযুদ্ধকে কম পাত্তা দিচ্ছি। এটা বিএনপির দায়িত্ব এই ভুলটা ভাঙানো, যে ৭১ এবং ২৪ কেউ কারো প্রতিপক্ষ নয়, মুখোমুখি না। আচ্ছা আচ্ছা, ৭১ না থাকলে তো আরে ভাই ৯০ও আসতো না, ২৪ও আসতো না। ওইটা দিয়ে তো আমরা বাংলাদেশ পেলাম। এইবার ওইটার যে কারণে হয়েছিল ওইটা আকাঙ্ক্ষাটা বাস্তবায়নের জন্য এই দফায় দফায় লড়াই চলছে। তাহলে এটা কাকেই সবচেয়ে বেশি কালচারাল এস্টাবলিশ করতে হবে, সোশ্যাল এস্টাবলিশ করতে হবে, পলিটিক্যাল এস্টাবলিশ করতে হবে? বিএনপিকে। কারণ বিএনপি অন্যতম বড় রাজনৈতিক দল। একটা বড় রাজনৈতিক দলের পতন দেখার পর নিজের চোখে কিভাবে পতন হয়েছে, ওই যে আপনি বললেন শুরুতে, ছোট সংগঠন, ছোট দল, ছোট নেতারা, চেনে না জানে না এরকম মানুষ নেতৃত্ব দিয়ে আওয়ামী লীগকে ফেলে দিয়েছে। তাহলে বিএনপির তো এখানে সবচেয়ে বড় শিক্ষা নিতে হবে। তারা ইলেকশনের আগে যদি এখন এটা আরেকটা জিনিস এখানে আছে, আপনার প্রান্তিক পর্যায়ে পেরিফেরিতে কিন্তু
চিত্র ভিন্ন থাকে। বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে সামনে স্থানীয় নির্বাচন আসছে, ওখানে দেখা যায় আওয়ামী কোনো কেউ খুব গ্রহণযোগ্য ছিল বা কোনো জায়গায়। সো এই ধরনের কিন্তু অনেকে এই ভোটে জেতার কৌশল থেকে অনেকে যদি এই সাময়িকভাবে এই সাময়িক প্রাপ্তির জন্য এই জিনিসটা ছাড় দেন, আওয়ামী লীগদেরকে ছাড় দেন এবং রিকনসিলিয়েশনের আগে তাদের দায় স্বীকারের আগে, তারা তো একজনও তো এখনও এই গণহত্যার দায় স্বীকার করেন, তাহলে এটা হবে আত্মঘাতী, এটার ভুক্তভোগী হবে বিএনপি নিজেই। ওই সাময়িকভাবে হয়তো আপনার ভোটের মাঠে ভোটের কৌশলে ভোট পাওয়া যাবে, কিন্তু এটাকে যদি পার্মানেন্টলি এটার একটা বন্দোবস্ত করতে হয়, স্থায়ীভাবে যদি আওয়ামী লীগ প্রশ্নের সমাধান করতে হতে হয়, সেটা বিএনপিকে সবচেয়ে বড় ভূমিকা নিতে হবে। তা না হলে এটার পরে আঘাতটা বিএনপির উপরই আসবে। আপা, ওই রিকনসিলিয়েশনের কথা বারবার বলা হচ্ছে বিভিন্ন জায়গায়, শুরু থেকেই এটা আসছে বিভিন্ন, কিন্তু এটা হয় না। এটা আমার মনে হয়, আমার ব্যক্তিগতভাবে এটা হয় না, বড় একটা লস, এবং এটার কারণে সমাজে একটা উত্তপ্ত রয়ে গেছে। এক্স্যাক্টলি। এবং এটা হয়তো আমার মনে হয় এটা রাখা হয়েছে বিভিন্ন। এখন এটা যদি না হয়, এটা যদি একটা মীমাংসা না হয়, আপনার ভাষায় পার্মানেন্ট সেটেলমেন্ট যদি না হয়, তাহলে কিন্তু এটা ধরেন যে আমাদের আগামী নিকট ভবিষ্যতে কিন্তু আমাদের যে স্থিতিশীলতা দরকার, স্ট্যাবিলিটি দরকার, এটা কিন্তু বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ হবে। এটাই যে আপনি বললেন এটা রাখা হয়েছে, হ্যাঁ, এই রাখা হওয়াটা, এই উত্তপ্ত হওয়া, এই তাপটা, এই আগুনটাতে কিন্তু যারা রাখছে তারাই পড়বে, এটা আমার ধারণা। কেন আপনি ধরেন একটা আনপপুলার একটা স্টেটমেন্ট দেই, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের অনেকে আছে ধরেন দায় স্বীকার করে নাই, কিন্তু অনেকেই এই জুলাই আন্দোলনের পক্ষে। হ্যাঁ, তারা মনে করে যে আওয়ামী লীগ এটা ডিজার্ভ করে এভাবে পতন হওয়াটা। হ্যাঁ, অনেকেই আছে। আপনি এই মানুষগুলাকে আপনি কিভাবে ওন করবেন? এরা তো বাংলাদেশের অন্যতম একটা বড় স্টেক, আপনি এদেরকে কিভাবে ওন করবেন? আপনি যদি এদেরকে সঠিকভাবে, আমি প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্য বলছি, আপনি যদি নিজেদের সুবিধার জন্য ওই ভোট ব্যাংকে খালি ব্যবহার করেন, পরবর্তীতে আপনাকে বাতিল করার জন্য ওই ভোট ব্যাংক ইউজ করা হবে। সো এই মানুষগুলাকে, যারা এই যে রিফাইন্ড আওয়ামী লীগের কথা বলে না, রিফাইন্ড আওয়ামী লীগ আসলে এরাও এদের বিরুদ্ধে যাবে, এরা রিফাইন্ড আওয়ামী লীগে যাবে না। হ্যাঁ, আপনি যদি ওইভাবে আওয়ামী লীগকে পুনর্বাসিত করেন, এটাকে রিকনসিলিয়েশনের মাধ্যমে না যে। সো এখন যারা বিদ্যমান রাজনৈতিক দল আছে, তাদেরকে কিন্তু এই মানুষগুলোকে ডিল করতে হবে, যারা আওয়ামী লীগ সমর্থন করত কিন্তু যারা মনে করে যে জুলাই গণ অভ্যুত্থান সঠিক ছিল। এই মানুষগুলাকে আপনার কিন্তু বের হয়ে আসার, এদেরকে, এই যে আমি যখন একটু আগে বলছিলাম বিএনপিকে নতুনভাবে চিন্তা করতে হবে, এই ব্যবস্থাটা কিন্তু করতে হবে। বিএনপি, জামাত সহ সব রাজনৈতিক দলের কিন্তু এটা, তাহলেই আওয়ামী লীগ নির্মূল হবে। আপনি 5 বছর পরে যদি এটা না করে আপনি রেখে দেন, তখন তারা এসে আপনার আসনে সবার আগে, আপনার চেয়ারে সবার আগে টান দিবে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা যারা অসমাপ্ত করে রেখে দিয়েছেন এবং যারা এটা হতে দিচ্ছেন না, তারা কিন্তু আসলে আত্মঘাতী কাজই করছেন। এবং এটার প্রক্রিয়া কি হইতে পারে যদি অল্প কথায় বলতেন? রিকনসিলিয়েশনের প্রক্রিয়া কি হইতে পারে? আমরা কি কোনো সরকারি উদ্যোগ দেখেছি এটার জন্য, বা এটার যে একটা কমিশন হওয়ার কথা ছিল? কিছুই হয়নি। আমাদের উদ্যোগটাই দেখি নাই, কারণ এটাই তো শুরু হওয়া দরকার ছিল। এবং এত বড় একটা গণ অভ্যুত্থানের পরে শুধু এই জিনিসটাকে নিয়ে, শুধু এই বিষয়টাকে নিয়ে, যে যারা আওয়ামী লীগ সমর্থন করত বা আওয়ামী লীগ পন্থী ছিল, কিন্তু যারা জুলাই গণ অভ্যুত্থানকে সঠিক মনে করে, তাদেরকে নিয়ে আমরা একটা, তাদেরকে কিভাবে আমরা বের করে আনবো এদের থেকে, এই জিনিসটা আপনি দেখেন। আমি একটা কথা থেকে আরেকটাতে চলে যাচ্ছি। জুলাই হত্যা মামলায় কি পরিমাণ মানুষকে আসামি করা হচ্ছে, হাজার জন, শয়ে আসামি দেওয়া হচ্ছে। একজন ছিল চট্টগ্রামে, তাকে যাত্রাবাড়ির হত্যা মামলায় আসামি করে দেওয়া হচ্ছে। এটা তো হচ্ছে যে মামলা বাণিজ্য করার জন্য। তার মানে কি এগুলো ইউজ করছে সবাই এটাকে না করে। আপনি যদি এটা নিয়ে সব পক্ষের মধ্যে একটা ডায়লগ হতো, যে এই ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন, এই ট্রুথ কমিশনের ব্যাপারে, এবং সপ্তাহের পর সাপ্তাহিক এই ডায়লগ চলে একটা রেজাল্ট আসতো, একটা সিদ্ধান্ত আসতো, এবার এই সিদ্ধান্তটা বাস্তবায়নের জন্য যেত, তাহলে কিন্তু এটা, আমি 100% না হলেও 40%, 50%, 60% তো আমরা মানুষজনকে আলাদা করতে পারতাম যে এদের কিন্তু জুলাই হত্যাকাণ্ডে কোনো দায়ী নাই, বা এটার জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে যে স্বৈরাচারের পতন, এটা তার পক্ষে। কিন্তু আমরা এটা করতে পারি না। করতে পেরে কি করেছি আমরা? এদের মধ্যে কিন্তু এই ক্ষোভটা আমরা জিয়ে রেখেছি, তাদেরকে এক ধরনের ডিজোন করার ব্যবহার করছি, আবার ডিজোন করছি।